আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আমেরিকার স্বর্ণযুগের সূচনা হলো। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে বললেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনেই কমপক্ষে ১০০ নির্বাহী আদেশে স্বাক্ষর। বদলে যাচ্ছে র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক, ইউনিফর্ম চূড়ান্ত, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারবে বিজিবি। গুম, খুন আর দুঃশাসনের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে সুইজারল্যান্ডের পথে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত। এবং মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন ফল প্রকাশের দাবি শিক্ষার্থীদের। কোটায় উত্তীর্ণ রেজাল্ট স্থগিত। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আমেরিকার স্বর্ণযুগ সূচনা ঘোষণা দিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে শপথ নেওয়ার পর স্বাগত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় যুক্তরাষ্ট্রকে আবার মহান রাষ্ট্রে পরিণত করার কথাও জানান তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথম বক্তব্যে তিনি মেক্সিকো সহ অন্যান্য দেশের অভিবাসন ঢল ঠেকানোর জন্য সীমান্ত এলাকাগুলো, বিশেষ করে দক্ষিণাঞ্চলের সীমানায় জরুরি অবস্থা ঘোষণা করেন। পাশাপাশি দেশের অর্থনীতি, নিরাপত্তা ব্যবস্থা ও বিচার বিভাগ ঢেলে সাজানোর কথা জানান। বলেন, আমেরিকার জনগণের জন্য অপেক্ষা করছে অগ্রগতি আর সমৃদ্ধি। ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় সোমবার বেলা 12টা নাগাদ যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তাকে শপথ পড়ান দেশটির প্রধান বিচারপতি। এর আগে শপথ পড়েন নতুন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে জো বাইডেন যুগের শেষ এবং ইতিহাস ভেঙে দ্বিতীয়বারের মতো শুরু হলো ট্রাম্প যুগের। এদিকে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে অন্তত 100 নির্বাহী আদেশে স্বাক্ষর করার কথা জানিয়েছেন ট্রাম্প। এর মধ্যে অবৈধ অভিবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, পরিবেশগত বিধিমালা কমিয়ে দেওয়া, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধির উপর জোর দেবেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। The golden age of America begins right now. From this day forward, our country will flourish and be respected again all over the world. We will be the envy of every nation, and we will not allow ourselves to be taken advantage of any longer. During every single day of the Trump administration, I will very simply put America first. Our sovereignty will be reclaimed. Our safety will be restored. The scales of justice will be rebalanced. The vicious, violent, and unfair weaponization of the Justice Department and our government will end. বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। নতুন ইউনিফর্ম চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যা পর্যায়ক্রমে সবাইকে দেয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি বলেন, শুধু পোশাক নয়, এসব বাহিনীর মানসিকতারও পরিবর্তন দরকার। এ সময় তিনি আরো জানান, শক্তিশালী করা হচ্ছে বিজিবি। অনুমোদন দেওয়া হয়েছে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কেনার। সীমান্তে প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারবে তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 24-এর আন্দোলনে 20 বছর পর বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম, সাথে বদল হচ্ছে র্যাব ও আনসারের পোশাকও। এই তিনটিকে চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের বর্বরতায় ক্রোধের মুখে পড়ে বাহিনীটি। থানা পুড়িয়ে অর্ধশত পুলিশ সদস্যকে হত্যা করে উত্তেজিত জনতা। এরপর থেকে পুলিশের সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। 18 ধরনের ইউনিফর্ম থেকে চূড়ান্ত করা হয় 3টিকে। তবে একসাথে পরিবর্তন নয়, পর্যায়ক্রমে পোশাক পাবেন পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের সিলেক্ট করা হয়েছে। একসাথে তো সবাইরে পড়া যাবে না, যেহেতু এই জিনিসগুলি যেসব ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হবে। ব্রিটিশ আমলে পুলিশের ইউনিফর্ম ছিল সাদা রঙের। 1847 সালে বদলে করা হয় খাকি।
যা সময়ের সাথে কিছুটা পরিবর্তন হয়। সবশেষ 2004 সালে পুলিশের ইউনিফর্মে বড় ধরনের পরিবর্তন আসে। প্রশ্ন উঠেছে, শুধু পোশাক বদল করলেই কি পুলিশ বদলে যাবে? স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, পোশাকের সাথে মানসিকতার বদলকেও গুরুত্ব দিচ্ছেন তারা। পোশাকের সাথে সাথে সবকিছু, মন মানসিকতা সবকিছুর পরিবর্তন হয়। আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। শুধু পুলিশ নয়, শক্তি বাড়ানো হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতেও। এজন্য তাদের অত্যাধুনিক অস্ত্র কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত শনিবার চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে ভারতের বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেও তার জবাব দিতে পারেনি বিজিবি, জানিয়ে সমালোচনার সৃষ্টি হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে তারা ব্যবহার করতে পারবে প্রাণঘাতী অস্ত্র। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মানে নাই, বা কেন টিয়ার শেল মানে নাই, বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথার ওপেন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। ওরা কি প্রাণঘাতী কোনো অস্ত্র ইউজ করতে পারবে কিনা আমাদের বিজিবি এখন পর্যন্ত? প্রাণঘাতী অস্ত্র তো ওদের দেওয়াই আছে। প্রাণঘাতী অস্ত্র তো যে সময় দরকার হলে, এখন যদি সেনাবাহিনীর জিজ্ঞেস করেন আপনারা প্রাণঘাতী ব্যবহার করতে পারেন কিনা, যুদ্ধ হলে কি ব্যবহার করবে, তা তো ওইটাই ব্যবহার করবে। মানে পরিস্থিতি হলো তারা ডিক্টেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে। যতদিন প্রয়োজন সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। খুন, গুম, দুর্নীতি আর দুঃশাসনের মাধ্যমে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, দেশের উপর দিয়ে বড় ধরনের একটি ঝড় বয়ে গেছে, নতুন করে সবকিছু গড়ে তুলতে হবে। দলকে পুনর্গঠন করে নেতাকর্মীদের তার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন মনুল আহসান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফর্ম পূরণের মাধ্যমে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরাও নিজেদের সদস্য পদ নবায়ন করেন। এ সময় নীতি নির্ধারকরা অনুপ্রবেশের নামে দলে যাতে কোনো দুর্বৃত্ত প্রবেশ করতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক করেন। পতিত স্বৈরাচারের বিভিন্ন সহযোগী এবং তৃণমূলের বিভিন্ন নেতা কর্মীরা যারা এখনো আশেপাশে রয়ে গেছে, তারা এই দলে ঢোকার চেষ্টা করতে পারে। এবং আমরা কয়েকজনের বক্তব্য কালকে শুনেছি যে মোটরসাইকেলের বহর এখন অনেক লম্বা হয় গ্রামে গেলে, এবং দেখা যায় খোঁজ নিলে যে ওরাই তাহারা যারা আগে আওয়ামী লীগের গাড়ি বহরে ছিল। আমাদের কিন্তু এখন সত্যিকার অর্থেই একটা আদর্শ রাজনৈতিক দলে পরিণত হবে। এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত 15 বছর শেখ হাসিনা সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ঐক্যবদ্ধভাবে এখন দেশ পুনর্গঠন করতে হবে। সমগ্র দেশের উপর দিয়ে একটি ঝড় প্রবাহিত হয়েছে, দেশটাকে লন্ডভন্ড করে দিয়েছে। আমাদের শত শত হাজারের কাছাকাছি নেতাকর্মী আমাদের খুন হয়েছে, গুম হয়েছে। আমাদের ভালো মানুষ দরকার, এফেক্টিভ মানুষ দরকার, প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার। কারণ এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সেই প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের নিজেদের প্রস্তুত করতে হবে। আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন আমরা পাব। জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। নীতি নির্ধারকরা জানান, আপাতত নতুন কাউকে দলে নেওয়া হবে না। কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের পুরনোরাই তাদের সদস্য পদ নবায়ন করবেন। তাদের প্রত্যাশা, এর ফলে গতি পাবে দলের সাংগঠনিক কার্যক্রম। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে সুইজারল্যান্ডের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা কার্যালয় জানায়, সফরে প্রধান উপদেষ্টা জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করবেন। সম্মেলনে বাংলাদেশ বিষয়ে আলাদা একটি সংলাপ হওয়ার কথা রয়েছে, যেখানে দেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবেন প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ড সফর শেষে আগামী 25 জানুয়ারি ডক্টর ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলো আগামী ফেব্রুয়ারির মধ্যে ঐকমত্যে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় যুক্তরাষ্ট্র দূতাবাসের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসা এন জ্যাকবসনের সাথে সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের পাশে থাকতে পুনরায় অঙ্গীকারের কথা জানিয়ে ট্রেসা এন জ্যাকবসন বলেন, উন্নয়ন ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের সাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এ সময় প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ঐকমত্যে এবং পরবর্তী নির্বাচনের বিষয়ে কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক ঐকমত্যে তৈরি করা খুব কঠিন কাজ, কিন্তু জুলাই ঘোষণাপত্রের মূল প্রতিপাদ্য ঐক্য। 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি কার্যক্রমে 5% মুক্তিযোদ্ধা কোটা বিদ্যমান থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এই কোটা শুধু মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য প্রযোজ্য হবে, তাদের নাতি নাতনি বা অন্য কারোর জন্য প্রযোজ্য হবে না। আগামী 29 জানুয়ারি পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের কাগজপত্র যাচাই বাছাই করা হবে বলেও জানানো হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই কোটার অধীনে সংরক্ষিত 269টি আসনের মধ্যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 193 জন। অবশিষ্ট 76টি আসন ইতিমধ্যে মেধা তালিকা থেকে পূরণ করা হয়েছে। এদিকে মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন ফল প্রকাশের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবিও করেন তারা। দাবি মানা না হলে আন্দোলনে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদ ও ফল পুনর্মূল্যায়নের দাবিতে আবারও কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আবারও চিরচেনা সেই স্লোগান, কোটা না মেধা, মেধা মেধা। মেডিকেলে কোনো মুক্তিযোদ্ধা কোটা চান না উল্লেখ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ভর্তি পরীক্ষা পদ্ধতির পরিবর্তন আনতে হবে। পরীক্ষার পর উত্তরসহ ফলাফল প্রকাশের দাবিও জানান তারা। এ সময় মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। মেডিকেল ভর্তি পরীক্ষার মতো এত গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষায় কেন কোটা থাকবে? আমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষা, তার যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা অত্যন্ত দুর্বল। কেমিস্ট্রি এবং ফিজিক্সের প্রশ্নগুলো সরাসরি তুলে দেওয়া হয় অনুশীলনী থেকে। আমরা এটা চাই না। এখানে হাজার হাজার শিক্ষার্থীর আবেগ, তাদের বাবা মায়ের স্বপ্ন এবং সবচেয়ে বড় কথা আমাদের স্বাস্থ্য খাত জড়িত। সেইখানে এই যে ডাক্তার নির্বাচনের যে প্রক্রিয়াটা, সেখানে যদি এরকম বৈষম্য এবং অযোগ্যদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে আমাদের শিক্ষা স্বাস্থ্য অবস্থা অবশ্যই সেখানে প্রশ্নবিদ্ধ হচ্ছে। অর্ধেকেরও কম মার্কস পেয়ে যারা চান্স পায়, তার পরবর্তীতে যখন ডাক্তার হবে তখন তারা কি চিকিৎসা দিবে? তাদের এই ভুল চিকিৎসার কারণেই কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা, সম্পূর্ণ ডাক্তারদের উপর দোষারোপ করা হবে। তাদের দাবি শুধু ভর্তি নয়, চাকরি সহ সব পরীক্ষায় অযৌক্তিক কোটা চিরতরে বাতিল করতে হবে। যে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে হলো আন্দোলন, যে আবু সাইদকে নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় এলো প্রশ্ন, সেই আবু সাইদ যে জন্য আন্দোলন করেছে, তার সেই বিরুদ্ধে করা আন্দোলনটাই কেন আবার এই মেডিকেলে চলতে থাকবে? আজকের দিনের মধ্যে গতকাল প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করতে হবে। শুধু বাতিল করলেই চলবে না, মুক্তিযোদ্ধা কোটা নামক এই প্রহসনকে বাতিল করে ফলাফল পুনর্প্রকাশ করতে হবে। বর্তমানে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 5%, শারীরিক প্রতিবন্ধী কোটা 1% ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% কোটা সংরক্ষিত আছে। সেই অনুযায়ী গত রোববার সারা দেশে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আগামীতে ভোটের সময় কেউ যাতে কেন্দ্র দখল বা অনিয়ম করতে না পারে, সেজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সাভার উপজেলা পরিষদে ভোটার তালিকা হালনাগাদ কাজের উদ্বোধন করে তিনি বলেন, এবার বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে ভোটের অধিকার আদায় করবে। সঠিক ভোটার তালিকা তৈরিতে তথ্য সংগ্রহকারীদের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান সিইসি। আদ্দিন সজীবের রিপোর্ট, ছবি তুলেছেন হাসিবুল হাসান স্ট্যালিন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে আলোচনা চলছেই। প্রধান উপদেষ্টার দেয়া সম্ভাব্য সময়সীমা অনুযায়ী জাতীয় নির্বাচনের আয়োজনে তৎপরতা দেখাচ্ছে নির্বাচন কমিশনও।
সেই যাত্রায় এবার গতি বাড়ালো কমিশন। হলো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন। 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 65,000 কর্মী তথ্য সংগ্রহ করবেন। হারানো অধিকার উদ্ধারের প্রচেষ্টায় আমরা রত থাকব। নির্বাচন কমিশনারদের আহ্বান, ছাত্র জনতার অভ্যুত্থানে রক্ত দিয়ে শহীদ আহতরা ভোটাধিকার প্রতিষ্ঠায় যে সুযোগ তৈরি করে দিয়েছে তা যেন যথাযথভাবে পালন করতে পারি, সেজন্য তথ্য সংগ্রহকারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের শাসক নয়, জনগণের সেবক নির্ধারণের অধিকার, যা আমরা দীর্ঘদিন হারিয়ে ফেলেছিলাম, আর সারা বছর ব্যাপী আমাদের সেই প্রচেষ্টাই চলবে। শুধু আমি বলাতে আপনি স্বাক্ষর করবেন না, বরং আপনার তথ্যগুলো সঠিক আছে কিনা এখনই যাচাই করে আপনি স্বাক্ষর করুন। একটা ভোটাধিকার প্রয়োগের প্রাথমিক যেই ধাপ, তাকে ভোটার তালিকাভুক্ত করা, এই আমানতের খেয়ানত আমরা করব না ইনশাল্লাহ। এ সময় প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই সঠিক ভোটার তালিকা দরকার। এজন্য দেশবাসীর সক্রিয় ভূমিকা চান তিনি। ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের। ভোটের ট্রেন যখন যাত্রা করলো, এই যাত্রার মধ্যে আমাদের প্রথম কাজটা হচ্ছে ফার্স্ট স্টেশন থেকে আমাদেরকে ভোটারদেরকে সাথে নিতে হবে, এবং সঠিক ভোটার তালিকা না করতে পারলে ওই আমাদের অধিকার প্রতিষ্ঠাটা ব্যাহত হবে, সঠিক হবে না। বলেন, পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভয় ভীতি বাধা উপেক্ষা করে এবার ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে জনগণ। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। সাভার উপজেলা পরিষদে এদিন ভোটার তালিকা হালনাগাদে অংশ নেন তরুণ তরুণীরা, জানান জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব এবং ভোট দেওয়ার আকাঙ্ক্ষার কথা। এর আগেও আমরা শুনছি যে আমরা অনেক সময় ভোট দিতে পারে নাই, অনেকে সুষ্ঠুভাবে পরিচয় দিতে হবে এই আশাই করছি। দেশের যে সঠিক জনপ্রতিনিধি তাকে নির্বাচন করতে ভূমিকা রাখতে পারবো। এবার ভোটারযোগ্য প্রায় 19 লাখ নাগরিকের তথ্য সংগ্রহের আশা নির্বাচন কমিশনের। স্পষ্টতই আগামী নির্বাচনের মূল আনুষ্ঠানিকতা শুরু হলো এই ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে। একদিকে ভোটাধিকার প্রতিষ্ঠার চ্যালেঞ্জ রয়েছে, অন্যদিকে মুখে রয়েছেন সবাই ভোটার হয়ে ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। সেজন্য অপেক্ষা করতে হবে সেই ঘন্টার পর্যন্ত যখন সবাই ঠিকঠাক মতো ভোটটা দিতে পারবেন এবং সোনার বাংলাদেশ গড়ার জন্য জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। আব্দুল সজীব, ATN বাংলা, সাভার, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আইনজীবী। শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য বুধবার দিন ঠিক করেছেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এদিন পুলিশের সাবেক এসি তানজিল আহমেদ সহ 3 পুলিশ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। হুমায়ুন চিস্তির রিপোর্ট। ৭১ মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য 2010 সালে গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানেই চলছে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ। ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে গত 20 নভেম্বর আবেদন করেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আইনজীবী। সোমবার শুনানিতে আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন তারা। 1971-এ যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের যে অপরাধী ছিল তাদেরকে বিচার করার জন্য এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল। এখন যে বিচারটা হচ্ছে সেটা হচ্ছে জুলাই আগস্ট। এটা হচ্ছে একটা পলিটিক্যাল বিষয় ছিল, এটা কোনো যুদ্ধ ছিল না, স্বাধীনতার যুদ্ধ ছিল না। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে আসামি পক্ষ যে যুক্তি উপস্থাপন করেছে তা ভিত্তিহীন। সরকারের অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা আছে কিনা সেটা তারা চ্যালেঞ্জ করেছেন। আমরা বলেছি এটা এই ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয় নয়। সংবিধানের 47(3) এবং 47 ক অনুচ্ছেদে বর্ণিত আছে যে যাদের উপরে এই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি অথবা মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, গণহত্যার অভিযোগ থাকবে, তারা তাদের মৌলিক অধিকার দাবি করে হাইকোর্ট ডিভিশনে কোনো রিট পিটিশন দায়ের করতে পারবে না, বা তাদের জন্য যে সমস্ত আইন তৈরি করা হবে সেই সমস্ত আইন অবৈধ হবে না, যদিও সেটা সংবিধানের কোনো ধারার সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়। এটা একটা ব্ল্যাঙ্কেট প্রোটেকশন, এটা কনস্টিটিউশনে দেয়া আছে। সাংবিধানিকভাবে এই আইনকে একটা সুরক্ষা দেওয়া হয়েছে। যে যুক্তিগুলো ওনারা তুলে ধরেছেন এগুলো অসার,
এগুলো মূল্যহীন। এই পিটিশনটা মূলত করা হয়েছে মিডিয়া অ্যাট্রাকশনের জন্য, সেটা আমরা বলেছি, এবং আমরা আবেদন করেছি আদালতের কাছে যে এই পিটিশন সামারিলি রিজেক্ট করে একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেওয়া উচিত। এদিন ট্রাইব্যুনালে আনা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার পুলিশের সাবেক এসি তানজিল আহমেদ, পুলিশ কনস্টেবল আকরাম হোসেন ও হোসেন আলীকে। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। দুজনের ব্যাপারে নতুন গ্রেপ্তারি পরোয়ানা আর একজনের বিরুদ্ধে আগে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছিল, তাকে আজকে গ্রেপ্তার করে হাজির করা হলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এদিন নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার আলী ইব্রাহিমকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আবু সাইদ সহ 24 গণহত্যার সব মামলার বিচার আন্তর্জাতিক মানে নিশ্চিত করতে চায় ট্রাইব্যুনাল, জানিয়েছেন ট্রাইব্যুনাল প্রসিকিউটর ব্যারিস্টার এম মইনুল করিম। আবু সাইদ হত্যার ঘটনাস্থল রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 1 নম্বর গেটের সামনে এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, আবু সাইদ হত্যা মামলার অভিযোগে তদন্তের জন্য 12 সদস্যের টিম রংপুরে এসেছে। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে এই ঘটনায় মামলা হবে ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। এ সময় ঘটনার প্রত্যক্ষদর্শী, সাক্ষী, ফুটেজ সংগ্রহ সহ ফরেনসিক পরীক্ষা করবেন তারা। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযুক্ত হবেন কিনা সেটিও তদন্তের পর বলা যাবে বলে জানান প্রসিকিউটর। 1 সপ্তাহ আগে আবু সাইদের এটা আমাদের ট্রাইব্যুনালে অভিযোগ এসেছে। মাননীয় চিফ প্রসিকিউটর মহোদয় আমাদেরকে পাঠিয়েছেন, আমি সহ আমাদের সাথে আমাদের যে আলাদা তদন্ত সংস্থা তাদের 12 জনের একটা টিম আমরা এসেছি। আমরা এখানে আরো একদিন থাকব। আবু সাইদ সহ যারা এখানে শহীদ হয়েছে তাদের এই ঘটনাগুলো আমরা তদন্ত করে সত্যতা যাচাই করে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা এখান থেকে যাব। শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা প্রায় 48 লাখ টাকার ভারতীয় স্কিন কেয়ার কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে ডিএমপির ডিবি তেজগাঁও বিভাগ। রাজধানী খিলগাঁওয়ের বনশ্রীতে অভিযান চালিয়ে চোরাচালান বাজারজাত করার দায়ে ফিরোজ আলম বাবু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। রাজধানী মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিসি ডিবি তেজগাঁও মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত ফিরোজ সহ চোরাচালান চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। আবারও আন্তর্জাতিক সংবাদ। কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে জনগণের ম্যান্ডেট পেতে তোড়জোড় শুরু করেছেন দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। এর মধ্যে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রচারণা শুরু করেছেন তিনি। গণসংযোগে তিনি নিজেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসন নীতি বিরোধী এবং সেরা বিকল্প হিসেবে তুলে ধরছেন। এর আগে 2015 সালে লিবারেলরা ক্ষমতায় আসার পর থেকে ট্রুডো সরকারের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ছিলেন ফ্রিল্যান্ড। গত মাসে নাটকীয়ভাবে ট্রুডো পদত্যাগ করার আগ পর্যন্ত তিনি 4 বছর অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এবার পার্টেক্স খেলার খবর। দুর্বার রাজশাহীকে 111 রানে হারিয়ে বিপিএল এ পয়েন্ট টেবিলের সেরা 2-এ উঠেছে চিটাগাং কিংস। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগাংদের দেয়া 192 রানের জবাবে 80 রানে গুটিয়ে যায় রাজশাহীর ইনিংস। শরীফুল আর নাইম নেন 2টি করে উইকেট। এর আগে নাইম ইসলামের 41 বলে 56 আর গ্রাহাম ক্লার্কের 28 বলে 45 রানের ইনিংস চিটাগাংকে বড় সংগ্রামে ভিড় টেনে দেয়। এরপর মোহাম্মদ মিথুনের 32 আর হায়দার আলী 25 রানের ক্যামিওতে 8 উইকেট 191 রানের চ্যালেঞ্জিং স্কোর করে চিটাগাং। এ নিয়ে 8ম ম্যাচে 5ম জয় পেয়েছে মিথুনের দল। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। আমেরিকার স্বর্ণযুগের সূচনা হলো। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে বললেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনেই কমপক্ষে 100 নির্বাহী আদেশের স্বাক্ষর। বদলে যাচ্ছে র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক, ইউনিফর্ম চূড়ান্ত, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারবে বিজিবি। গুম, খুন আর দুঃশাসনের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে সুইজারল্যান্ডের পথে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত। এবং মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন ফল প্রকাশের দাবি শিক্ষার্থীদের। কোটায় উত্তীর্ণ রেজাল্ট স্থগিত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এইটির বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN
এটিএন বাংলা।